তৃণমূল কংগ্রেস যেভাবে বাজার করে নিয়ে পুরো একদম রাস্তার ওপরে দোকানপাট খুলে নিয়ে চাকরি বিক্রি করেছে বিভিন্ন ক্ষেত্রে, শুধু তো এসএসসি নয়, আজকে এসএসসি বেরিয়েছে, পিএসসি হবে, কলেজ সার্ভিস কমিশন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন বন দপ্তরে দুর্নীতি হয়েছে। তো তাহলে আর কোন কোন ক্ষেত্রে, কর্পোরেশন, পৌরসভা, মিউনিসিপ্যালিটি, দমকল, কিছুই তো বাদ যাবে না। দায়ী কার? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, কারণ তারা সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করার কথা বলেছিলেন। সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করার কথা কেন বলা হয়েছে? যে যারা অযোগ্যতার ভিত্তিতে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটা বাঁচবে। এবার যেহেতু কেস কাছারি হয়ে গেছে, সেহেতু এবার বাবা কোনো ক্রমে ধামাচাপা দিয়ে আমি যারা যোগ্য তাদের ইয়েতে চাকরিটা দিই। 12 লক্ষ ওএমআর শিট ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। কবেকার ঘটনা? আজ থেকে 1 বছর আগের থেকে আমরা বলে যাচ্ছি। কেন করা হয়েছে? সেই টাকাগুলো কোথায় খরচা করা হয়েছে? যারা দুবাইতে টাকে চুল গজাতে যাচ্ছে, চোখ দেখাতে, দাঁত দেখাতে যাচ্ছে, এই টাকাগুলো সেটার টাকা। যাদের বান্ধবীর খাটের তলার থেকে 52 কোটি টাকা বেরোচ্ছে, 11 কিলো সোনা বেরোচ্ছে, এটা সেই টাকা। যারা মেদিনীপুরে প্রাসাদোপম ইন্টারন্যাশনাল স্কুল তৈরি করেছে মেয়ে জামাইয়ের নামে, এগুলো সেই টাকায় হয়েছে, এছাড়া অন্য কোনো টাকা নেই। এর দায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কারুর নয়, এন্টায়ার ক্যাবিনেটের দায়। কারণ ফিরাদ বাবি হাকিম বলেছিলেন যদি কিছু হয়ে থাকে কালেকটিভ রেসপন্সিবিলিটি, দায় সবার। এবং বিধানসভায় শাসক পক্ষের বিধায়করা টেবিল চাপড়ে ইয়েস বলে সুপার নিউমারিক পোস্টের পক্ষে ভোট দিয়েছিলেন। যতগুলো ভোট পড়েছিল, যারা ভোট পড়েছিল, প্রত্যেকে দায়ী, প্রত্যেকে কালপ্রিট। অবিলম্বে বিধানসভা খারিজ করা উচিত। গভর্নর সাহেব, হাইকোর্টের চিফ জাস্টিস, পার্লামেন্ট, রাষ্ট্রপতির উচিত এই প্রত্যেকটা বিধায়কের বিধায়ক পদ খারিজ করে বিধানসভা ডিসলভ করে দেওয়া। তাই কিন্তু মুখ্যমন্ত্রী অন্যদিকে হাঁটছেন, অভিযোগ করছেন, বিজেপির দিকে আঙুল তুলছেন, বলছেন বিজেপির লোকজন বসানো রয়েছে যাতে পার্টি অফিসের কথায় কাজ চালানো যায়। এটাই নাকি এখন আদালতের চিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথাই বলে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পার্লামেন্টে পাশ হওয়া বিলের বিরোধিতা করে ইউএন রেফারেন্ডাম চান। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেন মুখ্যমন্ত্রী হয়ে চেয়ারে দাঁড়িয়ে, ডায়াসে দাঁড়িয়ে 2 অক্ষরের শব্দের গালাগালি দেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেষ্ট কি করেছিল, পার্থ কি করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই বলেছেন কেষ্টও চোর, পার্থও চোর, ববিও চোর, অভিষেকও চোর, আর মমতা ব্যানার্জিও চোর। কুণাল ঘোষ বলেছে মমতা সারদার বেনিফিশিয়ারি, সব টাকা সারদার মমতার বাড়িতে রাখা আছে। আমরা বলিনি, কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র বলেছে। একদমই তাই। আমরা দেখলাম উনি 10 লক্ষ চাকরির আবার পুনরায় প্রতিশ্রুতি দিলেন, বললেন যে চাকরি হয়ে যাবে, চাকরির ব্যবস্থা করা হবে 10 লক্ষ চাকরির। আমি তো বলছি যে এই অবধি উনি বারবার বলেছেন মমতা ব্যানার্জি যে 100% কাজ হয়ে গিয়েছে, এত চাকরি 26,000 যেখানে বাতিল, সেখানে 10 লক্ষ নতুন চাকরি সম্ভব কতটা? 10 লক্ষ নতুন চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় কোন সেক্টর থেকে দেবেন সেটার তো ডিটেলস কিছু বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঢুকে এরকম অনেক কথা বলে দেন, দুমদাম উল্টো পাল্টা, এত লক্ষ বাড়ি তৈরি হয়েছে, এত এই তৈরি হয়েছে, ওই তৈরি হয়েছে। যখন শোভনবাবু বিধায়ক ছিলেন, শোভন চট্টোপাধ্যায়, তখন শোভন চট্টোপাধ্যায় যখন বলছেন যে এত লক্ষ বাড়ি তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঢুকতে বলেন না ও কিছু জানে না, এত লক্ষ বাড়ি তৈরি হয়েছে, যেটা হয়ইনি। মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলুক চাকরিগুলো কারা খেয়েছে, চাকরিগুলো কারা বিক্রি করেছে, এবং যাদের চাকরি, যে 25,000 মানুষের চাকরি বাতিল হচ্ছে, আমি তাদেরকে আপনার চ্যানেলের মাধ্যমে পরিষ্কার অনুরোধ করব, আপনারা বলে দিন সামনে এসে কাকে টাকা দিয়েছেন। যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন, যারা আপনাদেরকে এই ভুল পথে চালিত করেছে, তাদেরকে পাবলিকলি নেম শেম, তাদেরকে চোখে আঙুল দিয়ে বলুন এই লোকটা, তৃণমূলের এই নেতাকে আমি টাকা দিয়েছি, এই আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল। একদম জনসমক্ষে তাদেরকে এনে দিয়ে ধরিয়ে দিন। একদমই তাই। আমি অন্য আরেকটার দিকে একটু নজর রাখতে চেষ্টা করব। যেহেতু পুরো প্যানেলটা বাতিল হয়েছে, পুরো প্যানেলে তো সবাই অযোগ্য নয়, বেশ কিছু যোগ্য প্রার্থী রয়েছে, তারা পরীক্ষার মাধ্যমে এবং পদ্ধতিগতভাবে পরিষ্কারভাবে চাকরিটা পেয়েছে। এবার তারাও তো বিষ বাও জল, সেটা আমরা কেউ জানি না।
যদি সবাই চাকরি যোগ্যতার ভিত্তিতে পেয়ে যাবে, তাহলে এত হাজার হাজার ছেলে মেয়ে অনশনে বসছে কেন, রাস্তায় গড়াগড়ি খাচ্ছে কেন আজকে এত বছর ধরে? কটা চাকরি তৃণমূল অর্থের বিনিময়ে বিক্রি করেছে, কটা চাকরি তৃণমূল বিনা অর্থের বিনিময়ে যোগ্যতার ভিত্তিতে দিয়েছে, সে প্রশ্ন থাকবে। শুধু তাই নয়, আপনাকে আমি আরও কয়েকটা জিনিস দেখাতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে, কীরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জালিয়াতিগুলো করছেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর বেরিয়েছে, এখানে সিভিক ক্যাটাগরিতে রিজার্ভেশন রাখা হয়েছে। সিভিক ক্যাটাগরিতে রিজার্ভেশন রাখা যায়, এটা সংবিধানের কোন ধারায় বলা আছে? এটা কার সংবিধান? ভারতবর্ষের সংবিধান, পশ্চিমবঙ্গের সংবিধান, কালীঘাটের সংবিধান, ক্যামাক স্ট্রিটের সংবিধান? কোন সংবিধানে সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষণ রাখা যায়? কত পার্সেন্ট টোটাল যে লিস্টটা বার করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টের জন্য, সেখানে রিজার্ভ ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরিতে কত পার্সেন্টেজ রাখা হয়েছে? এটা মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় জালিয়াতি, আর একটি দুর্নীতি করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবে নোটিফিকেশন হয়েছে। একদমই তাই। আমি একটু অন্যদিকে নজর রাখতে চাইবো। একদম শেষের দিকে এসে পড়েছি। বামপন্থীরা বলছে বিজেপি যবে থেকেই ক্ষমতায় এসছে জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে, কিন্তু লড়াইটা ছিল তাদেরও ক্ষমতায় আসার আগে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে। ওষুধের দাম দায়ী করছে, জীবনদায়ী ওষুধ দাম বাড়ছে, বারবার ধাপে ধাপে দাম বাড়ছে। আবারও যদি 2024 ক্ষমতায় আসছে, তাদের প্রশ্ন থাকবে আর কত ওষুধের দাম বাড়বে। এত বছর যারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল, যারা ইউপিএ 1-এর মধ্যে সরকারে ছিল, যারা এর আগেও যৌথ সরকারে কেন্দ্র সরকারের মধ্যে ছিল, তারা ভারতবর্ষে জীবনদায়ী ওষুধ প্রোডাকশানের কোনো ব্যবস্থা কেন নেয়নি? এই জবাবটা আগে দিন। যে সমস্ত জীবনদায়ী ওষুধগুলোকে বলছেন, সেগুলোকে ভারত সরকারকে বিদেশ থেকে ইম্পোর্ট কেন করতে হয়? কেন ভারতবর্ষের হোম প্রোডাকশান হয়নি? আজকে বিদেশ থেকে আমাদেরকে ওষুধ ইম্পোর্ট করতে হচ্ছে, তার জন্য তার একটা বিরাট দ্রব্যমূল্যের আমাদেরকে এক্সট্রা পয়সা দিতে হচ্ছে। আজকে প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়ার আওতায় নিয়ে এসে ভারতবর্ষে ওষুধ তৈরি হচ্ছে। সবথেকে বড় প্রমাণ হচ্ছে কোভিডের ভ্যাকসিন, যা শয়ে শয়ে দেশে ভারতবর্ষে গিয়েছে এবং এক একটি দেশের রাষ্ট্রপ্রধানরা ধন্যবাদ জানিয়েছেন। ব্রাজিলের রাষ্ট্রপতি টুইট করেছিলেন যে রামায়ণে যেভাবে গন্ধমাদন পর্বতকে হনুমান নিয়ে এসেছিলেন, সেই রকমভাবে হনুমান কোভিডের ভ্যাকসিন ব্রাজিলে নিয়ে যাচ্ছেন। এই জীবনদায়ী ওষুধ কেন ভারতবর্ষে এত বছর প্রোডাকশনের ব্যবস্থা করা হয়নি? এর দায়ভারটা কার? তার জবাবটা আগে বামপন্থীরা দিক। কিউবার থেকে তো ভ্যাকসিন আসছিল, আমরা তো শুনেছিলাম কিউবার থেকে কোভিডের ভ্যাকসিন আসবে, তো আজ অবধি তো কলকাতা বন্দরে কোথাও সে ডিঙি নৌকো এসে ভিড়ল না, সে জাহাজ তো এসে ভিড়ল না যেখানে কিউবার থেকে ভ্যাকসিন আসবে। কিন্তু কেরালা মডেল বলে চিৎকার করা বামপন্থীরা কেরালাকে ডুবিয়ে দিয়েছে। আজকে কেরালা হাইকোর্টকে বলতে হচ্ছে কেন্দ্র সরকার যেন বেল আউট করে দেয় রাজ্য সরকারকে। কারা চালাচ্ছে? 2 টার্ম পরপর পিন্নারাই বিজয়নের। আরও কি, যারা আজকে ইলেকটোরাল বন্ড নিয়ে বড় বড় লেকচারবাজি মারছে, সেই কমিউনিস্ট পার্টির 80টা আনডিসক্লোজড অ্যাকাউন্টের কথা কেরালাতে ধরা পড়েছে, যেটা নিয়ে তোতলে গেছেন স্বয়ং বৃন্দা কারাট। কোন বামপন্থী নেতা প্রশ্ন করছে যে পশ্চিমবঙ্গের যে সমস্ত আলছাল লোকগুলো ঘুরে বেড়ায় আর টেলিভিশনে গিয়ে বড় বড় লেকচারবাজি মারে, তারা বড় নেতা না বৃন্দা কারাট বড় নেতা? আমার জানা নেই। সেই বৃন্দা কারাটও তোতলে গেছে। এই টাকাগুলো কোথার থেকে আসছে? ইলেকটোরাল বন্ড মানে হচ্ছে চাঁদা। কৌটো নাচিয়ে সিপিএমের এই বড় বড় প্রাসাদোপম পার্টি অফিসগুলো হয়নি। রাশিয়ার টাকা থেকে হয়েছে, চায়নার টাকা থেকে হয়েছে, না দুনিয়ার দেশ বিরোধীদের থেকে টাকা নিয়ে হয়েছে। এবার ধরা পড়বে একটা ওদের ওই এখন কি হয়েছে, ওই এলসিডিসি যেগুলো হয়, ওর মধ্যে ওই একটা কি আছে, এরিয়া কমিটি না কি একটা আছে। কেরালাতে একটা এরিয়া কমিটির 25টা ভুয়ো অ্যাকাউন্টের কথা। এখানে অরূপ প্রায় সমবায় অ্যাকাউন্টে দুর্নীতি করেছেন, কেরালাতেও সমবায় অ্যাকাউন্টে কি কান্নাভুর ব্যাংক নাকি নামটা আছে, এক্ষুনি নামটা আমার মনে পড়ছে না, লেখা আছে। সেখানে দুর্নীতি হয়েছে 100 কোটি টাকার।
তো যাহা সিপিএম তাহাই তৃণমূল, কেরালায় সিপিএম যা, পশ্চিমবঙ্গে তৃণমূল তাই। এখানে অরূপ রায়ের নামে দুর্নীতি, সমবায় ব্যাংক অ্যাকাউন্টে, ওখানেও একটা সিপিএমের অরূপ রায় আছে। একদমই তাই। এই জায়গায় বিরোধিতা তো থাকবেই, তার সঙ্গে যেটা একদম বলে শেষ করব, বামপন্থীদের এখন মূল এজেন্ডা হচ্ছে বলছে তারা দুটো ফুলই সমান। আপনি যেমন বললেন সেরকমই তারা বলছে যে দুটো ফুলই সমান, একটা ঘাস ফুল একটা পদ্ম ফুল। এদের কাজ হচ্ছে ধর্ম দাও, ধর্ম নাও, আর ধর্ম খাও। আর 24-এ দেখবেন সব থেকে বড় ফুল হয়ে গেছে এই সিপিএমই, কারণ অলরেডি সিপিএম তো তৃণমূলকে ভোট ট্রান্সফার করার সেটিং আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে। যখন রেজাল্টটা বেরোবেন তখন দেখবেন 7%টা যখন 2.5%, 3%-এ নেমে এসেছে, বুঝে যাবেন যে কে সব থেকে বড় ফুল আর কারা ফুল করার চেষ্টা করছে। সারা বছরই এপ্রিল ফুল করা, 34 বছর এপ্রিল ফুল করে গেছে যে সিপিএম, সে এবারেও এপ্রিল ফুল করবে। অলরেডি বিভিন্ন জায়গায় সিপিএমের সঙ্গে প্রার্থীর সঙ্গে তৃণমূলের প্রার্থীর বসা হয়ে গেছে, সেটিং হয়ে গেছে সিপিএমের ভোট ট্রান্সফারের, ওটা 2.5-তে নেমে আসবে এবারে।